নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই রাজ্যে ইতিমধ্যেই কিন্তু জোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত ছবিটা কি দাঁড়াবে এখনও স্পষ্ট নয়, কেননা একদিকে যেরকম ভাবা হচ্ছিল যে সিপিএম বা বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের জোট হবে, তার পাশাপাশি নতুন করে কিন্তু সেইখানে ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেস। ফলে কংগ্রেস এখন শেষ পর্যন্ত কি করবে সেই নিয়ে কিন্তু সন্দেহ বাড়ছে। কেননা প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে যতই আইএসএফ, কংগ্রেস এবং সিপিএমের জোট হোক, তারা কিন্তু বেশ কিছু আসনে বেগ দিতে পারে, কিন্তু একটি আসনও তারা জেতার মতো অবস্থায় নেই। এবং কংগ্রেসের যে হাই কমান্ড, তারা কিন্তু বাংলার রাজনীতি নিয়ে এমন কিছু ভাবিত নয়, কেননা এই বাংলাতেই তাদের দলের নেতারাই কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেখে যাচ্ছেন। কেননা এই তৃণমূল কংগ্রেসটাকে ভাঙতে ভাঙতে এখন সাইনবোর্ড করে দিয়েছে। তারা ভাবছে, মানে কংগ্রেসের হাইকমান্ডের ভাবনা হচ্ছে যে যদি তৃণমূলের সঙ্গে জোট হয় তাহলে হয়তো গোটা দুয়েক আসন এই রাজ্য থেকে হলেও হতে পারে, কিন্তু সেই জোটটা যদি না হয় তাহলে সেই আসনটুকুনও পাওয়া যাবে না। যতই বামফ্রন্ট বা আইএসএফ এই জোটটা যতই আন্তরিক দেখাক না কেন, কিন্তু রাজনীতির অঙ্ক বলছে এই জোটটা করে আলটিমেটলি কোনো লাভ নেই। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ফর্মুলা দিয়ে এসছে। তারা বলেছে যে এই রাজ্যে তারা দুটি আসন কংগ্রেসকে ছাড়তে পারে, এবং সেই দুটি আসন হচ্ছে গতবারে কংগ্রেসে জেতা দুটি আসন, মালদা দক্ষিণ এবং বহরমপুর। এর বাইরে তারা কিন্তু আপাতত কিছু ছাড়ছে না, কিন্তু তার বদলে মেঘালয়ে কিন্তু তাদের একটি আসন আবার চাই। এই ফর্মুলা দেওয়াতে কংগ্রেস নেতৃত্ব চাপে পড়ে গেছে এবং তারা প্রদেশ নেতৃত্বকে ডেকেছে। তারা অনেক তর্জন গর্জন করে এসেছে, কিন্তু সেই তর্জন গর্জনের পরে মোটামুটি যেটা জানিয়ে এসছে যে যাক, রাহুল গান্ধীরা শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নেবে, মানে হাইকমান্ড বলেছে, হাইকমান্ড মানে তো আর গান্ধী ফ্যামিলির বাইরে নতুন করে কেউ নয়। সো হাইকমান্ড যেটা বলবে সেটাই আমরা মেনে নেব। কিন্তু এই ঘটনায় যেটা হতে চলেছে সেটা কিন্তু বিজেপির হাসি চওড়া হচ্ছে এই রাজ্যে। কেননা যতই জোট হোক, শেষ পর্যন্ত ভোট ট্রান্সফার হবে তো। কিন্তু তার আগে একবার আপনাদের জানাই যে এই রাজ্যের প্রদেশ কংগ্রেস মোটামুটি কোন আসনগুলো তারা কিন্তু টার্গেট করছিল। এবং আপনারা জানেন যে প্রাথমিকভাবে কিন্তু জোটটা হওয়ার কথা ছিল সিপিএম, বামফ্রন্ট এবং আইএসএফের সঙ্গে। যদিও আইএসএফের সঙ্গে কংগ্রেসের সরাসরি কোনো জোট নেই, কিন্তু বামফ্রন্টের এক্ষেত্রে আবার সিপিএম মেজর স্ট্রেক নিচ্ছে। তারা কিন্তু চাইছে আইএসএফের সঙ্গে জোটটা হোক, এবং তার পাশাপাশি তারা কংগ্রেসের সঙ্গেও জোট করছে। ফলে যত মিনিমাম আসনে আইএসএফ এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হয় সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে। কিন্তু সিপিএমের আবার নতুন মাথা ব্যথা হচ্ছে তাদের যারা জোট সঙ্গী রয়েছে তারা। কিন্তু এই ফর্মুলা অনুযায়ী মানে কংগ্রেসের তো একটা ভাবনা চিন্তা ছিল কোন আসনে তারা লড়বে, যদিও এখানে অনেক আসনেই কিন্তু আইএসএফ আবার প্রার্থী দেওয়ার ভাবনায় রয়েছে। কিন্তু শেষ অবধি একটা এই যে 42টা আসন রয়েছে পশ্চিমবঙ্গে, তার একটা ছক এই বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফের জোট সমঝোতায় কিন্তু সামনে এসেছিল। কংগ্রেসের মোটামুটি যেটা ডিমান্ড ছিল সেটা হচ্ছে দার্জিলিং আসনটা তারা লড়তে চাইছে, এর পাশাপাশি রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া। কেননা পুরুলিয়াতে এখনও তাদের বেশ কিছুটা শক্ত ঘাঁটি আছে, এবং ঝালদা কাণ্ডের পর তারা কিন্তু নতুন করে উদ্দীপ্ত হয়েছে, সেখানে নেপাল মাহাতোর মতো নেতৃত্ব রয়েছে। ফলে পুরুলিয়া আসনটা তারা লড়তে চাইছে। বহরমপুর খুব স্বাভাবিকভাবেই অধীর চৌধুরীর আসন, সেখানে তারা লড়বেন। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে এখনও কিন্তু কংগ্রেসের বেশ কিছুটা প্রভাব রয়েছে, এবং সেই হিসেবে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসনটাও তারা লড়তে চায়। যদিও বামফ্রন্টের যারা শরিক রয়েছে তারা কিন্তু আবার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ আসন কিন্তু ছাড়তে তারা রাজি নয়। মালদা দক্ষিণ, সেই ক্ষেত্রে যদি ছাড়াও হয়, রায়গঞ্জে দীপা দাসমুন্সি, সেখানে তিনি প্রার্থী হতে চান। পাশাপাশি মালদা উত্তর, সেই মালদা উত্তরে কিন্তু আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগদান করেছেন আলী ইমরান রাম ভিক্টর, তিনি কিন্তু মালদা উত্তর আসন থেকে এক্ষেত্রে লড়তে পারেন। যদিও তার প্রাথমিক চয়েস কিন্তু আবার রায়গঞ্জ আসন রয়েছে, যেটা আবার দীপা দাসমুন্সি ইতিমধ্যেই দাবি করে বসে আছেন। তার পাশাপাশি পাহাড়েও আপনারা জানেন অনিত থাপা, তিনি সম্প্রতি যোগদান করেছেন কংগ্রেসে, এবং তাকে পাহাড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। দার্জিলিং আসনটাও কিন্তু তারা লড়তে চায়। এবার এই আসনগুলোর দাবি কিন্তু কংগ্রেস জানিয়ে রেখেছে যে মোটামুটি যদি বামফ্রন্ট এবং আইএসএফের সঙ্গে জোট হতো, এই আসনগুলি আমাদের ডিমান্ড থাকতো, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা তৃণমূলের সঙ্গে জোটেও এই আসনগুলি পেতে পারি। এবং এই জায়গায় যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু কোনো মতেই বহরমপুরের বাইরে মুর্শিদাবাদের বাকি দুটি আসন, অর্থাৎ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ,
তৃণমূল কংগ্রেস ছাড়বে না। এবং মালদা দক্ষিণ ছাড়লেও মালদা উত্তরটা তারা ছাড়তে চাইছে না, রায়গঞ্জ তারা ছাড়তে চাইছে না। সেক্ষেত্রে হয়তো ফাইনাল বল ঠেলাঠেলিতে দার্জিলিং আসনটা, এই দুটি আসনের বাইরে কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস ছাড়তে পারে। কেননা দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের যারা আবার জোট সঙ্গী, তারাও বুঝে গেছে যে দার্জিলিংয়ের যে হাওয়া, এখানে বিজেপি জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফলে তারা বলেছেন এখানে তৃণমূল কংগ্রেসই প্রার্থী দিক, কিন্তু কোনো অরাজনৈতিক মুখকে প্রার্থী করা হোক। তৃণমূল কংগ্রেসের যে এখানে প্রার্থী নিয়ে খুব একটা ভাবিত তারা নয়, কেননা যে কটা আসনে নিশ্চিত হার তৃণমূল কংগ্রেসের ঠিক হয়ে আছে তার মধ্যে দার্জিলিং অন্যতম। তো এই 8টি আসন নিয়ে কিন্তু জট বাঁধছে। এখন যদি তৃণমূলের সঙ্গে সমঝোতা থেকে এই 8টি আসনের মধ্যে থেকে অন্তত 3টি আসনও পেয়ে যায়, অর্থাৎ মালদা দক্ষিণ, বহরমপুর এবং দার্জিলিং, কংগ্রেস হয়তো জোটে হ্যাঁ করে দেবে, রাহুল গান্ধীরা হ্যাঁ করে দেবে। এবং সেই ক্ষেত্রে অধীর চৌধুরী দেখছেন তিনি আরেকবার সাংসদ হওয়ার মতো জায়গায় চলে যাচ্ছেন। ওখানে গনি খান চৌধুরীর পরিবার তারাও দেখছে তারা একজন সাংসদ পাচ্ছে, প্লাস অ্যাডিশনালি দার্জিলিং পাচ্ছে। সো তারা হয়তো এগ্রি করে যাবে, বাকি আসন নিয়ে মাথা ব্যথা করবে না। কিন্তু এতটাও সহজ হবে না। সেক্ষেত্রে কিন্তু যে জায়গাটা দাঁড়াচ্ছে সেখানে আইএসএফ কিন্তু এখানে বহু আসনে প্রার্থী দিয়ে দিতে পারে। যাই হোক, এবার আইএসএফ ভাবনা চিন্তায় যে আসনগুলো ছিল, তারা যে আসনগুলো পাকিচ্য করছিল, মোটামুটি 7টি আসন আইএসএফ টার্গেট করেছিল এবং তারা কিন্তু সেখানে লড়তে চায়। বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, উলুবেড়িয়া এবং শ্রীরামপুর। এর মধ্যে বারাসত নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ বারাসতে কিন্তু বরাবরই বামফ্রন্টের জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক তারা প্রার্থী দেন, তারা কিন্তু বেঁকে বসতে পারেন, কিন্তু বর্তমান সিনারিওতে হয়তো তারা ছেড়ে দেবেন। বসিরহাট নিয়ে খুব একটা চিন্তাভাবনা নেই, ডায়মন্ড হারবার নিয়েও খুব একটা চিন্তাভাবনা নেই, সেখানে কিন্তু সিপিএম প্রার্থী দেয়। সো তারা কিন্তু এখানে প্রার্থী ছেড়ে দিতে পারে। যাদবপুরটা আবার সিপিএম ছাড়তে চাইছে না, তারা ভাবছে যাদবপুর কিন্তু তারা দখল করতে পারবে। কলকাতা দক্ষিণ নিয়েও প্রবলেম আছে। উলুবেড়িয়া ছেড়ে দিতে পারে বামফ্রন্টের ক্ষেত্রে, কিন্তু শ্রীরামপুরের ক্ষেত্রে আবার তারা ভাবনা চিন্তা করছে, তারা নিজেরাই প্রার্থী দিতে পারে। ফলে আইএসএফের যে তালিকা রয়েছে সেখানেও জট রয়েছে। এর পাশাপাশি যদি কংগ্রেস তৃণমূলের সঙ্গে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আইএসএফকে মালদা এবং মুর্শিদাবাদের আসন ছেড়ে দেওয়ার সম্ভাবনা বাড়ছে। বামফ্রন্ট জোট কিন্তু সেই দিকে ইঙ্গিত করতে পারে এবং সেক্ষেত্রে তখন বারাসত বা যাদবপুর বা শ্রীরামপুর এই আসনগুলো কিন্তু বামেরা নিজের দিকে রাখতে পারে। এবার এই কংগ্রেস এবং আইএসএফকে আসন ছাড়ার পর যে আসনগুলো রয়েছে, জোট সঙ্গী রয়েছে, ফরওয়ার্ড ব্লক রয়েছে, আরএসপি রয়েছে, সিপিআই রয়েছে, তাদেরকেও কিন্তু আসন ছাড়তে হবে এবং সেখানে মোটামুটি 5টা আসন জোট সঙ্গীদের ছাড়ার একটা ভাবনা, সেটা কিন্তু বাম মহলে শোনা যাচ্ছে। কুচবিহার, আলিপুরদুয়ার, বালুরঘাট, জয়নগর এবং হুগলি, এই 5টি আসন কিন্তু তারা ছেড়ে দিতে পারে। এই মোট 20টি আসন কংগ্রেস, আইএসএফ এবং জোট সঙ্গীকে ছাড়ার পর সিপিএম কিন্তু তারা ভাবনা চিন্তায় আছে, তারা মোট 22টি আসনে এবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। জলপাইগুড়ি, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, মথুরাপুর, কলকাতা উত্তর, হাওড়া, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম, এই 22টি আসনে কিন্তু সিপিএম লড়ার মতো একটা ভাবনা চিন্তা করছিল। কিন্তু এবার মুশকিল হচ্ছে, যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের জোটটা হয়, সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর পুরো এই অংশটা খালি হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে যেভাবে সংগঠন বাড়াচ্ছে সেখানে আইএসএফ কিন্তু মালদা, মুর্শিদাবাদে ঠেলে দিতে পারে বামফ্রন্ট, এবং বাকি যে আসনগুলো কংগ্রেসের জায়গায় রয়েছে সেইগুলো কিন্তু জোট সঙ্গীদের দিয়ে এখান থেকে কিন্তু বামফ্রন্ট লড়াইয়ের ভাবনাটা ভাবছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, বামফ্রন্ট যতই এই লড়াইটা করুক, সংখ্যালঘু ভোট ব্যাংকের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটাই কিন্তু ইন্টারেস্টিং হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে কংগ্রেস যে আসনগুলো ভাবছিল, সেই কংগ্রেসের আসনগুলোর মধ্যে মালদা উত্তর, মালদা দক্ষিণ, রায়গঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এই যে কটা আসন রয়েছে এখানে কিন্তু এবার লড়াইটা টাফ হবে। যদিও মালদা নিয়ে বিজেপি যথেষ্ট আশাবাদী, কিন্তু রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের 3টি আসন তারা কিন্তু খুব একটা আশাবাদী হতে পারছে না এবারে যা ইকুয়েশন দাঁড়াচ্ছে। এবং যদিও আরএসএসের যা রিপোর্ট আছে তাতে নাকি রায়গঞ্জ আসন বেরিয়ে আসতে পারে, সেখানে প্রার্থী বদলের ভাবনা চলছে এবং রায়গঞ্জ আসন সেখানে হবে। কিন্তু মালদা উত্তর বা মালদা দক্ষিণ আসন, এইখানে লড়াইটা ইন্টারেস্টিং হয় এখানে একটাই কারণে, এখানে কিন্তু আমরা এর আগে
ত্রিমুখী লড়াই দেখে এসেছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেমন এখানে প্রার্থী দেবে, কংগ্রেস সেরকম প্রার্থী দেয়, বিজেপি এখানে প্রার্থী দেয়। সংখ্যালঘু ভোটটা মূলত কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যায়, এবং সেই জায়গা থেকে সেই হিন্দু ভোটটাকে যদি কনসলিডেট করা যায় তাহলে কিন্তু মালদা উত্তর এবং মালদা দক্ষিণে পদ্ম ফোটাটা খুব একটা মুশকিল নয়, এমনটাই অনেকে মনে করছেন। কিন্তু অনেকেই আবার বলছেন যে যদি কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের জোট হয়ে যায় সেক্ষেত্রে তাহলে তো ভোট ভাগাভাগিটা হচ্ছে না, তাদের জয়টা নিশ্চিত হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আইএসএফ কিন্তু এখানে প্রার্থী দিতে পারে। যেটা বলছি, কংগ্রেস যদি জোট ছেড়ে বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে আইএসএফকে দেওয়ার চেষ্টা করবে বামেরা, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই আবারও সংখ্যালঘু ভোট ভাগাভাগির অঙ্ক চলে আসছে। অর্থাৎ আগের যে ভোটটা ভাঙতো কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে, এবার সেই ভোটটা ভাঙবে কংগ্রেস তৃণমূল জোট বনাম আইএসএফের মধ্যে। সেই সংখ্যালঘু ভোটের যদি বিভাজন সেখানে হয় সত্যি, এবং হিন্দু ভোট যদি কনসলিডেট বিজেপি করতে পারে, তাহলে এই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও সেখানেও কিন্তু কমল ফোটার যথেষ্ট রকম সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং বহরমপুর, এই 4টি আসনই কিন্তু বিজেপির জন্য পজিটিভ হয়ে যেতে পারে। ফলে যে অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় বা অধীর চৌধুরী বা রাহুল গান্ধীরা জোট ফর্মুলাটা ভাবছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যখন এই নির্বাচনী দামামাটা বেজে যাবে, যখন জল গড়ানো শুরু হবে, তখন কিন্তু সেই ইকুয়েশনে অনেক ওলটপালট আসতে পারে। এবং বাংলায় যেটা তৃণমূল কংগ্রেসের ভাবনা রয়েছে যে কংগ্রেসের সঙ্গে জোট করলেই সংখ্যালঘু ভোট একদম দলে দলে তাদের দিকে চলে আসবে, যে ক্ষোভটা পঞ্চায়েতে দেখা গেছে সেটা দেখা যাবে না। ফলে এই বাংলা থেকে তারা আবার কিন্তু 30-35টা আসন জিতে বেরিয়ে যাবে। সেই জায়গায় কিন্তু জল ঢালা হয়ে যেতে পারে, কেননা সংখ্যালঘু ভোট এক বাক্সে আনতে গেলে আইএসএফও কিন্তু এখন একটা বড় শক্তি এই রাজ্যে হয়ে গেছে, তাদেরকেও কিন্তু নিজেদের জোটের দিকে আনতে হবে, এবং সেটা যতক্ষণ না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত সংখ্যালঘু ভোট এক বাক্সে আসছে না। সংখ্যালঘু ভোট যদি 3-4%ও স্লিপ করে তৃণমূল কংগ্রেসের বাক্স থেকে, তাহলেই কিন্তু বহু আসনে ফল এদিক ওদিক হয়ে যেতে পারে। ফলে একদিকে যেরকম জোট নিয়ে জোর কদমে আলোচনা চলছে কংগ্রেসের অভ্যন্তরে, তৃণমূলের অভ্যন্তরে, কিন্তু বিজেপি যেন কোথাও গিয়ে সেই জোট ফর্মুলায় হাসিটাই তাদের চওড়া হচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছে যতই জোট করুক সেই জোট কিন্তু শেষ পর্যন্ত এই বাংলায় ঘোঁট হয়ে যেতে পারে, এবং তাদের যে টার্গেট আছে 35 আসনের, সেই দিকেই কিন্তু তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ফলে শেষ পর্যন্ত জোট ফর্মুলা কি দাঁড়াবে, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে, নাকি কংগ্রেস তাদের বন্ধু বামফ্রন্ট এবং আইএসএফের সঙ্গেই জোটটা রেখে দেবে, সেই দিকে যেরকম নজর থাকছে। কিন্তু জোট হোক বা না হোক, সংখ্যালঘু ভোট কি এক বাক্যে আবারও তৃণমূলকে সমর্থন করবে, সেই প্রশ্নটাও কিন্তু গুরুতর হয়ে যাচ্ছে। আর সেই সমর্থনটা যদি না আসে, এই বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কপালে কিন্তু রীতিমতো দুঃখ আছে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। ফলে খুব ইন্টারেস্টিং মোড়ে এসে দাঁড়াচ্ছে, এবং আমরা যারা সেফোলজি নিয়ে চর্চা করি তাদের কাছে কিন্তু এবারের নির্বাচনের যে ওপিনিয়ন, সেটা কিন্তু রীতিমতো টাফ হতে চলেছে, এই কথা কিন্তু বলা যেতেই পারে এখন বর্তমান সিনারিও দেখে। তবে আপনাদের কি মনে হচ্ছে, শেষ পর্যন্ত জোটে যাবে তৃণমূল এবং কংগ্রেস, এবং সেই জোটের ফলে তারা বিজেপিকে রুখতে পারবে? সত্যিই কি কোনো ইম্প্যাক্ট ফেলার জায়গায় থাকবে আইএসএফ? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।